একটু কমে গেল। এবারে বলি যে এ ফেজের যে তিনটা কন্ডাক্টর থাকবে ওই তো আমরা আগে হিসাব করে বের করতেছিলাম। তো মনে করা যাক ঠিক নর্থ পোলের মাঝখানে একটা, এই সাইডে একটা, এই একটা ধরলাম। তো এখানে সবচেয়ে বেশি ফ্লাক্স, তার থেকে একটু কম ফ্লাক্স এদিকেও হবে, কম ফ্লাক্স এদিকেও হবে। এখন যদি এটাকে এই রোটরটাকে ঘুরাই তাহলে এখান থেকে মানে এ ঘুরে মানে আমি ধরে নিলাম নর্থ পোলের আন্ডারে যে কন্ডাক্টর আছে সেখানে ম্যাক্সিমাম ভোল্টেজ হবে। তাহলে এ ফেজের ম্যাক্সিমাম ভোল্টেজ হবে A2 তে। এইটা ঘুরে যখন এই জায়গায় আসবে, এই B2 এর আন্ডারে আসবে নর্থ পোলটা, তখন বি ফেজের আন্ডারে এই B2 এর আন্ডারে ফ্লাক্স হবে ম্যাক্সিমাম। তাহলে এখানে ভোল্টেজ হবে ম্যাক্সিমাম যদি এটা অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরে। এবং সেটা কত ডিগ্রি পরে, এটা থেকে এটা কত ডিগ্রি পরে? এই যে এখান থেকে একটা স্লট, এখান থেকে দুইটা স্লট, তিনটা স্লট, চারটা স্লট, পাঁচটা স্লট, ছয়টা স্লট, মানে 6 দুগুণে 12, 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি। তার মানে এ ফেজের ভোল্টেজ যখন ম্যাক্সিমাম হবে, বি ফেজের ভোল্টেজ 120 ইলেকট্রিক্যাল, তার থেকে 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি পরে ম্যাক্সিমাম হবে। তো আমাদের তো এবিসি ফেজ সিকোয়েন্স সেটাই হওয়ার কথা। তাহলে B2 যেটা বি ফেজের মাঝখানের যে কন্ডাক্টর সেটা অবশ্যই এখানে প্লেস হতে হবে। বি ফেজের আগেরটা B1 যেটা, সেটা যেহেতু A1টা আগে আছে তাহলে এখানেও B2 তে B1টা আগে বসবে, B3টা পরে বসবে। তার মানে A2 থেকে A1 যদি ডান দিকে পড়ে থাকে আর A3 যদি বাম দিকে থাকে, B2 থেকে ডান দিকে B1 পড়বে, B2 থেকে বাম দিকে পড়বে B3। আবার এখান থেকে 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি দূরে, এই যে এখান থেকে 1 2 3 4 5 6 এই C2 এখানে পরে, তার থেকে 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি দূরে ম্যাক্সিমাম ভোল্টেজ হবে। আচ্ছা, এ ফেজ থেকে এ ফেজের 120 পরে বি ফেজ, তারপরে সি ফেজ। তো স্যার এদিকে যে পাশাপাশি এটা তো আসছে, এই হিসাবগুলো করে যাও তাহলে পাবা যে এটা এখানে আসবে। যদি তুমি এটাকে এদিকে ঘুরাতা, ক্লকওয়াইজ ঘুরাতা, তাহলে কিন্তু B2টা এখানে হতো না। অর্থাৎ এই ড্যাশালা B6 B5 B4 এটা এখানে বসতো, এখানে নয়, এখান থেকে 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি দূরে আসতো B1 B2 B3। এদিকে B1 হতো না, B1 হতো এই দিকে তখন। এবং সেটা হতো কি, B2 যেটা বসতো সেটা হচ্ছে এই ডান দিকে ক্লকওয়াইজ ডিরেকশনে 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি দূরে, যেটা এখান থেকে 20 40 60 80 100 120 এই C5 যেটা, সেইটা হতো B2। কাজেই তোমাকে জানতে হবে প্রথমে যে তোমার এই ইয়েটা, এই রোটরটা কোন দিকে ঘুরবে সেটা তোমাকে জানতে হবে। তারপরে কিন্তু এই এ ফেজের পরে বি ফেজের কন্ডাক্টর ফেলতে হবে, তারপর বি এর পরে সি ফেজের আসবে 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি পর পর। তো ঠিক আছে, এ ফেজের তো এখানে বসছিল, বি ফেজের এখানে। তোমরা এটাও দেখে আসছো, পড়ে আসছো, ওই কুসুম তারা ম্যাডামও বলেছে, আমিও বলেছি যে এ ফেজের যে কয়েল ফেলবো তার একটা করে কন্ডাক্টর এখানে ফেললাম, বাকি কন্ডাক্টর গুলো কোথায় যাবে? A1 এর অপোজিট যে আরেকটা ইয়ে আছে, মানে এই কয়েলের A1 কয়েল বলি যদি, সরি এই কয়েলের একটা কন্ডাক্টর বসছে এটা, তাই অপোজিট কন্ডাক্টর যেটা দুটা করে, একটা কয়েলে দুটা করে কন্ডাক্টর আছে, তাহলে আরেকটা কন্ডাক্টর কোথায় যাবে? ঠিক এখান থেকে 180 ইলেকট্রিক্যাল ডিগ্রি দূরে, যেটা কোথায় ছিল বলা, এই যে এখানে কথাই বলা ছিল এ প্রাইম, আর এখানে তোমাদের ছবিতে বলতে পারবা যে এখান থেকে 180 ইলেকট্রিক্যাল ডিগ্রি দূরেতে আসবে। আমি যদি এটাকে ঘুরাতাম এইদিকে ক্লকওয়াইজ ডিরেকশনে, তাহলে কিন্তু A1টা এখান থেকে 180 ইলেকট্রিক্যাল ডিগ্রি যেখানে হয় সেখানে যেত। এখান থেকে 180, এইটা হতো বোধহয়, নাকি A4 হতো মনে হয়। হিসাব করো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা হতো তো না, 9 20 180 A4 হতো তখন A1 ড্যাশ। কাজে এইটা আমি কিন্তু ডিরেকশন দিইনি, আমি শুধু তোমাদেরকে যে তুমি মনে রাখছো কিনা, তোমরা আসলে ক্লাস করছো কিনা এটা জানার জন্য কিন্তু আমি ডিরেকশন দিইনি। এখন যা বলার বলে দিলাম, এটা মনে রাখতে হবে যে ডিরেকশন, এটা ঘোরার ডিরেকশনের উপর নির্ভর করবে যে
এই A1 A2 A3 যদি হয় তাহলে অপর কন্ডাক্টর এই কয়েলের অপর কন্ডাক্টর গুলো কোথায় বসবে সেটা এখান থেকে 180 ইলেকট্রিক্যাল ডিগ্রি দূরে, অর্থাৎ এখানে যে ভোল্টেজটা তৈরি হবে এখানে ভোল্টেজ ওই সমান ভোল্টেজ তৈরি হতে হলে পিক ভোল্টেজ তৈরি করতে গেলে এই এটাকে কত ইলেকট্রিক ডিগ্রি সরতে হবে। যাই হোক, এভাবে আমরা তাহলে A1 A2 A3 এর অপোজিট মাথায় এটা পেলাম। তাহলে B1 B2 এর অপোজিট এই যে নাম সেই জন্য ড্যাশ দিয়ে দিয়েছি। এই কন্ডাক্টরের বা এই কয়েলের আরেকটা যে সাইড আছে তার কয়েল সাইডের নাম দিছি A1 ড্যাশ, অর্থাৎ A1 আর A1 ড্যাশ এটা হচ্ছে একটা কয়েলের দুটো কয়েল সাইড। A2 আর A2 ড্যাশ আরেকটা কয়েলের দুটো সাইড। A3 আর A3 ড্যাশ আরেকটা কয়েলের দুটো সাইড। তাহলে B1 B2 B3 এদের থেকে আবার এদের অপোজিট সাইড গুলো এখান থেকে 180 ডিগ্রি, এখান থেকে 180 ডিগ্রি দূরে এটা, এখান থেকে 180 ডিগ্রি দূরে B2 ড্যাশ, এখান থেকে 180 ডিগ্রি দূরে B3 ড্যাশ। একইভাবে C1 ড্যাশটা বসবে এই C1 থেকে 180 ডিগ্রি দূরে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। তেমন করে C2 ড্যাশ বসবে C2 থেকে 180 ইলেকট্রিক্যাল ডিগ্রি দূরে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। তেমন করে C3 ড্যাশও বসবে 180 ইলেকট্রিক্যাল ডিগ্রি দূরে। দেখো এই কয়েলের এই কয়েলগুলো দুটো সাইডে আমরা প্লেস করে দিয়েছি। এই কয়েলেরও দুটো সাইডে আমরা স্লটে বসিয়ে দিয়েছি। এটা তো এই যে এর অপোজিট সাইড ছিল, এটা ছিল এর অপোজিট সাইড, এটা এটার অপোজিট সাইড। তার মানে এই A1 A2 A3 এখান থেকে এই তিনটা B1 B2 B3 এই তিনটা স্লট, A1 ড্যাশ A2 A2 ড্যাশ A3 ড্যাশ, C1 C2 C3 ড্যাশ, B1 B2 B3 ড্যাশ এবং C1 C2 C3 ড্যাশ এইগুলো স্লট ভর্তি হয়ে গেছে। ভর্তি হয়নি এখানে এই তিনটা, এখানে এই তিনটা এবং বাকি এগুলো। দেখো এগুলো কিন্তু এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত যেগুলো বাকি থাকলো, এখন আমি কয়েল বাড়াই দিই। আমার তো মোট ছিল কয়টা করে, এক এক ফেজের জন্য 6টা করে কয়েল লাগবে, 6টা। তো 3টা করে স্লট কয়েল আমি বসিয়ে দিয়েছি, বাকি 3টা করে কয়েল বসাতে হবে। তো এ ফেজের যে এটা যখন স্থির ছিল তখন এখানে A1 A2 A3 যদি বসায় থাকি, এর মানে আরো যে 3টা বাকি আছে সেই 3টা কয়েল আবার এখান থেকে শুরু করব, এই নর্থ পোলে, বাকি নর্থ পোলের আন্ডার থেকে। মাঝখানে হচ্ছে ওই যে 3 হয়ে গেছে বন্ধু, তাহলে 4 5 6, তো 5টা মাঝখানে বসবে, 4টা আগে বসবে একটু, 6টা আর একটু পরে বসবে। তাহলে এখন এভাবে বসাও, এটা যদি 3টা বসা দিই এখান থেকে 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, তাহলে B4 B5 B6 বসবে। এখান থেকে এটা 120 ডিগ্রি, এখান থেকে এটা 120 ডিগ্রি, এখান থেকে এটা 120 ডিগ্রি। তারপর বি ফেজ হয়ে গেল। এখন সি ফেজ এখান থেকে আবার 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি দূরে। তার মানে এই নর্থ পোলার আন্ডারে স্লট এটা ভর্তি হয়ে গেল, এটা তো আগেই ভর্তি হয়েছিল, এটা ভর্তি করালাম, এটা ভর্তি হয়ে গেল যেটার জন্য। তারপর সি ফেজের জন্য এখানে নিলাম, তাহলে বাকি থাকলো কে, এইটা আর এইটা। বি ফেজের ওই যে ড্যাশ আলাদা যে কন্ডাক্টর সেগুলো এখান থেকে 180 ইলেকট্রিক্যাল ডিগ্রি দূরে বসবে, বসালাম এই যে এখানে। আর এখান থেকে এর আবার অপোজিট সাইড গুলো বসবে 180 ইলেকট্রিক্যাল ডিগ্রি দূরে, যেখানে ফাঁকা আছে বসালাম। যে সম্পূর্ণটা আমার কন্ডাক্টর বসানো হয়ে গেছে। এইভাবে এই আর্মেচার বা স্টেটর অংশ যেটা সেটার উইন্ডিং শেষ, কন্ডাক্টর বসানো হয়ে গেছে। এগুলোই কন্ডাক্টর এখন ভাবো তাহলেই হবে, এই স্লট গুলোর মধ্যে কন্ডাক্টর আছে। আচ্ছা, এখন আমরা এই মেশিনটা তোমাদের বইয়ে আবার 4 ফেজের নাই, সেজন্য আমি 2 ফেজটাও বোঝানোর জন্য একটু নিয়ে আসছি, বেশি বোঝাবো না, মানে সহজ বইয়ে যেহেতু আছেই কাজে ওটা সোজা, ওটা সবাই পারবা, 4 ফেজই বুঝবা না, সেজন্য আমি 4 ফেজের উদাহরণ দিলাম। তুমি তোমার মতো করে, আমরা পরে অবশ্য 2 ফেজই নিয়ে কাজ করব, 4 ফেজে থাকবো না, শুধু উইন্ডিং বোঝানোর জন্য আমি 4 ফেজের উইন্ডিং এখানে নিয়ে আসলাম। এটা 2 পোলের মেশিন, সরি 2 ফেজ না, আমি বলতে বোধহয় ভুল
করেছি। এটা 4 পোল মেশিন। আমি তোমাদের বইয়ে যেগুলো আসে সবই 2 পোলের মেশিনের, সেই 2 পোল মেশিনের ওই বইয়েরই ওই জিনিসটা একটু বোঝানোর জন্য আমি এখানে নিয়ে আসছি। এটা নর্থ পোল একটা, সাউথ অপোজিট সাউথ পোল, নর্থ পোল সাউথ পোল। এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে টোয়াইস পাই রেডিয়ান মেকানিক্যাল। তাহলে একটা পোলের আন্ডারে যে অ্যাঙ্গুলার ডিসটেন্স মেকানিক্যালি এটা হচ্ছে টোয়াইস পাই বাই কত পি, পি মানে 2 মানে পাই রেডিয়ান 180 ডিগ্রি। এই নর্থ পোলের আন্ডারে যে অ্যাঙ্গুলার ডিসটেন্স সেটা হলো 180 ডিগ্রি। তো স্যার এখানে আসলো কেন? আগে যে এখানে ধরেছিলেন এইভাবে কোনাকুনি, নর্থ পোল এটা সাউথ পোল। নর্থ পোলে ম্যাক্সিমাম যদি হয় ফ্লাক্স কমবে, কমতে কমতে এই জায়গায় আসে। দেখো সাউথ পোলের দিক থেকে যাও ডিসটেন্স সমান সমান, এদিক থেকেও যতখানি, নর্থ পোল থেকেও ততখানি। তার মানে এটা মিড পয়েন্ট বিটুইন দিস টু পোল। যেমন করে এটাও আরেকবার বললে ভালো হতো, এটাও সাউথ পোল আর নর্থ পোলের মিড পয়েন্ট। এটাও তাই, এদিকে নর্থ পোল আর এদিকে সাউথ পোল, এই সাউথ পোলের মিড পয়েন্ট। ঠিক তেমনই এটা নর্থ পোল আর সাউথ পোলের, এদিকে নর্থ পোল আর সাউথ পোলের মিড পয়েন্ট, এটাও তাই। কাজে এটা এক পোলের আন্ডারে থাকবে এই জায়গাটা, এটা আরেক পোলের আন্ডারে। এখানেও 36টাই কন্ডাক্টর ধরেছি, স্লট ধরেছি আমি। তাহলে একটা পোলের আন্ডারে স্লট সংখ্যা হবে 18টা। প্রতি ফেজের জন্য কটা করে? 6টা করে। প্রতিটা ফেজের জন্য 6টা করে স্লট। এই যে প্রতিটা ফেজের স্লট সংখ্যা দেখো এখানে তো কোনো রেড ফেজ বা এ ফেজের এই নর্থ পোলের আন্ডারে 6টা স্লট আছে। হ্যাঁ, বি ফেজের এই যে এখানে 6টা স্লট আছে। নাম আলাদা কেন এভাবে পরে আসছে, এই নামটা ড্যাশ দিয়ে হলো কেন? ওই যে আবারও ওই ঘুরার কথা, এই যে ঘুরার কথা। আর এদিকে আছে সি ফেজেস 6টা, এই দিয়ে 3 6 18টা, 3 6 18টা। তো এই দুটা স্লটের মাঝখানে এটাকে নিউট্রাল পয়েন্ট ধরলাম। তাহলে এদিকে 3টা থাকবে, এদিকে 3টা থাকবে এ পোলের। এটাকে 1 নম্বর ধরলাম, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। আমি এদিক থেকে ধরলাম না, এবার উল্টা দিকে ধরলাম। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। এইখানের এই কন্ডাক্টর গুলো থেকে যে কোনো একটা ধরো, সেটা ভালো হয় বোধহয়, বা এই মিড পয়েন্টে ধরো। এখানে ম্যাক্সিমাম ফ্লাক্স ভোল্টেজ ম্যাক্সিমাম হবে এখানে। এই কন্ডাক্টর যদি ঘুরে, মানে এই পোলটা ঘুরে যখন এখানে আসবে, তখন এখানকার জাস্ট অপোজিট সাইডের কন্ডাক্টরে ম্যাক্সিমাম ভোল্টেজ হবে। তাহলে এই স্লটগুলোর একটা স্লটের ডিসটেন্স কত? এই ডিসটেন্স এখান থেকে এই পর্যন্ত 180 ইলেকট্রিক্যাল ডিগ্রি। ইলেকট্রিক্যাল, তাহলে ইলেকট্রিক্যালি এখানে মোট স্লট আছে কয়টা? 18টা। তার মানে একটা স্লট থেকে আরেকটা স্লটের মাঝখানে ডিসটেন্স কত? 10 ইলেকট্রিক্যাল। তাহলে এ ফেজের পরে বি ফেজের ভোল্টেজ ম্যাক্সিমাম আসবে। তো আমি ধরি এ ফেজের ভোল্টেজ, এটা যখন এই কোনাকুনি ছিল, A6 এ ম্যাক্সিমাম যখন ছিল, এখান থেকে ঘুরে এই পোলটা B6 এ 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি দূরে হওয়া লাগবে। তার মানে A6 যদি এটা হয়, এখান থেকে গোনো 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি দূরে এইটা আসবে, B6 আসবে। তেমন করে B6 থেকে C6 হবে আরো 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি দূরে। এবং কোন দিকে ঘুরছি? এই রোটর যেদিকে ঘুরছে সেই দিকে কিন্তু ঘুরছি। এভাবে এ ফেজ, বি ফেজ, সি ফেজের উইন্ডিং হয়ে গেল। এই মানে ওয়ান পেয়ার অফ পোলের আন্ডার হয়ে গেল। দেখো বাকি থাকলো যেগুলো, বাকি এবার থাকবে কি? দেখো আগের বেলায় বাকি ছিল, এবারে কিন্তু বাকি নাই। কারণ এর কন্ডাক্টরের অপোজিট সাইড গুলো ওখান থেকে 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি দূরে হওয়া লাগবে। তাহলে A6 যদি এটা হয়, তাহলে A6 ড্যাশ এটা হবে, এখান থেকে 180 ইলেকট্রিক্যাল ডিগ্রি দূরে বসবে। তেমন করে এটা B6 হলো, B6 থেকে B6 ড্যাশ এখান থেকে 180 ইলেকট্রিক্যাল ডিগ্রি দূরে বসবে। তারপর CC ড্যাশ ওটা আবার এখানে আসবে, যেহেতু C6 এই যে এখানে C1 C2 C3 C4 এভাবে C6 এইটা এখান থেকে 180 ইলেকট্রিক ডিগ্রি গুনে যাও,
গুনে যায় দেখবা যে এইটা হবে C6 ড্যাশ, এগুলো তাহলে 61 C1 ড্যাশ সবগুলোই কিন্তু ভর্তি হয়ে যাবে। অর্থাৎ এই যে 120 120 120 ডিগ্রি করে যে উইন্ডিংটা করছি, প্রতিটা মানে পাশাপাশি নর্থ পোল আর সাউথ পোলের আন্ডারে উইন্ডিং একবার শেষ হয়ে যাচ্ছে, তারপরে বাকি নর্থ পোল সাউথ পোলের আন্ডারে উইন্ডিং হবে। খেয়াল করবা, স্টার্ট করবা হচ্ছে নর্থ পোলের মাঝখান থেকে। তুমি এটাও করতে পারো, সাউথ পোলের মাঝখান থেকেও করতে পারো। আমি বলছি যারা কম বোঝো তাদের জন্য আমি বলছি, পরে যখন বেশি বুঝবা তখন নিজেরাই ওটা সমাধান করতে পারবা। উইন্ডিং শুরু করবা, রোটরকে স্থির রাখবা, কল্পনা করবা আর কি, তাহলেই হবে। রোটরকে স্থির রাখলে যে এই জায়গায় রোটর থাকবে। তারপরে নর্থ পোলের মাঝখানে এ কন্ডাক্টর মানে এ ফেজের কন্ডাক্টর যেগুলো পাওয়া যাবে তার মাঝখানটা চিন্তা করবা, মাঝখানটা। দেখো এটা কোন কয়েলের মাঝখানে বা কন্ডাক্টরের মাঝখানে দিইনি, কারণ এখানে 6টা আছে, 6টার মাঝখানে তো করা সম্ভব না। কোন একটা স্লটের মাঝখানে কি এই লাইনটা টানা সম্ভব? সম্ভব না তো। সেই জন্য এটা মাঝখানে। কিন্তু এখানে কি ছিল, এখানে যেহেতু এই যে স্লট সংখ্যা যা, তাতে করে এখানে মাঝখানে করা সম্ভব। এখানে মাঝখানে করলে কিন্তু নর্থ পোলটা একটু বেঁকে নেওয়া লাগবে, মানে এ পোলের আন্ডারে যতগুলো স্লট আছে তার মাঝখানের স্লটটা নিতে হবে। কিন্তু মাঝখানে স্লট যদি না থাকে তাহলে কি করতে হবে, দুটো স্লটের মাঝখানের জায়গা নিতে হবে। তাহলে এ পোলের 3টা স্লট ছিল, তুমি মাঝখানেরটা এখানে নিউট্রাল পয়েন্ট ধরেছো প্রাথমিকভাবে। এখানের বেলায় না, মাঝখানে তো নিউট্রাল পয়েন্ট হচ্ছে না, এই 6টা স্লট আছে এখানে, তাহলে নিউট্রাল পয়েন্ট হবে এই দুটো স্লটের মাঝখানে। কাজে উইন্ডিং করার সময় আমি এটার জন্য নিয়েছি এই মাঝখানটাকে নিউট্রাল পয়েন্ট হিসাবে চিন্তা করছি। যে এখান থেকে 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি দূরে এই বি ফেজের কয়েলের মাঝখান ধরছি, এখান থেকে আরো 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি দূরে সি ফেজের এই মাঝখানের পয়েন্টটা বের করেছি। তারপর উইন্ডিং গুলো করা হয়েছে, আর কিছুই না। তো এই উইন্ডিং গুলো শেষ হয়ে গেল। উইন্ডিং গুলো A6 থেকে স্যার A6 প্রাইমটা 180 ডিগ্রি কেন হচ্ছে স্যার? A6 থেকে A6 প্রাইম, হ্যাঁ A6 প্রাইম থেকে আমি কথা মনে স্যার হয় A6 থেকে, জি স্যার A6 থেকে A6 প্রাইমটা স্যার 180 ডিগ্রি কেন? আচ্ছা, এই যে A6 আর A6 ড্যাশ, এটা দুটো স্লট ছিল, দুটো স্লটে পড়বে একটা কয়েলের দুটো সাইড। একটা সাইডের নাম দিয়েছি A6, আরেকটা কয়েলের সাইডের নাম হচ্ছে A6 ড্যাশ। আমি তো এতক্ষণ বোধহয় ওইভাবে পড়ায় আসলাম যে A1 A ড্যাশ, A1 ড্যাশ। A1 ড্যাশটা হচ্ছে A1 এর অপোজিট সাইড, এই যে কয়েলের যেমন এখানে দেখাইছিলাম। এটা যদি A1 হয় এটা হলো A1 ড্যাশ, এটা যদি A6 হয় এটা হচ্ছে A6 ড্যাশ। বুঝা গেছে? জি স্যার, জি স্যার। আর এইখান থেকে এখানের মধ্যে ইলেকট্রিক্যাল ডিগ্রি 180 ইলেকট্রিক্যাল ডিগ্রি তফাতে হবে। ক্লিয়ার? যে প্রশ্ন করছিলা, দেখো এই যে এখন দেখো এখান থেকে 180 ইলেকট্রিক্যাল ডিগ্রি এইটা, কিন্তু কারণ এটা কত, এখান থেকে এখানে 10 ইলেকট্রিক্যাল ডিগ্রি না? জি স্যার। এটা 10 গুণে যাও 18টা। জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে কেন বসলো বুঝতে পারছো তো? জি স্যার। একই কয়েলের দুটো সাইড, একটা হচ্ছে A6 আর A6 ড্যাশ, এই দুটো বসবে 180 ইলেকট্রিক্যাল ডিগ্রি তফাতে। টু পোল মেশিনের জন্য ইলেকট্রিক্যাল ডিগ্রি আর মেকানিক্যাল ডিগ্রি সমান সমান, সেই জন্যই এটা 180 ইলেকট্রিক্যাল ডিগ্রি দূরে, মানে এটা মেকানিক্যালিও 180 ডিগ্রি দূরে প্লেস করা আছে। এখন আসি, এই যে দুটো কয়েল সাইড নিলাম, A1 A1 ড্যাশ, A2 A2 ড্যাশ, B1 B1 ড্যাশ, B2 B2 ড্যাশ, A6 A6 ড্যাশ, B6 B6 ড্যাশ, এই দুটো করে একটা কয়েলের যে দুটো কন্ডাক্টর। এই দুটো কন্ডাক্টরের মধ্যে যে বললাম যে অ্যাঙ্গুলার ডিসটেন্স থাকবে 180 ইলেকট্রিক্যাল ডিগ্রি, তাই তো? এই এটাকে বলা হয় কয়েল পিস বলা হয়। দুটা কয়েল সাইডের মধ্যে অ্যাঙ্গুলার ডিসটেন্স, এটাকে বলা হয় কয়েল পিস। এটা সাধারণত প্রকাশ করা হয় ইলেকট্রিক্যাল ডিগ্রিতে। যখন এই কয়েল পিসটা 180 ইলেকট্রিক্যাল ডিগ্রি হবে, যে আমরা তো কিছুক্ষণ আগেই বললাম যে কয়েলের এই সাইড আর এই সাইডের মধ্যে তফাৎ হবে 180 ইলেকট্রিক্যাল ডিগ্রি। তো আমরা কিন্তু অ্যাকচুয়ালি এসি মেশিনের সময় এটা 180, আমি যদিও বললাম যে 180 ডিগ্রি দূরে প্লেস করা হবে, কিন্তু আসলে আমরা এইটা 180 থেকে একটু ছোট রাখি, 180 থেকে একটু ছোট রাখা হয়।
কারণ আছে, আমরা পরে সেটা বলবো। তো সাধারণত ডিসি মেশিনের ক্ষেত্রে এটা 180 ইলেকট্রিক্যাল ডিগ্রি, নো ডাউট। এসি মেশিনের ক্ষেত্রে এটা 180 থেকে একটু ছোট রাখা হয়। আপাতত আমরা শিখলাম যে না 180 ইলেকট্রিক্যাল ডিগ্রিতেই প্লেস করব, সেটা হচ্ছে কয়েল পিস বলা হয়। যদি কয়েল পিসটা 180 ডিগ্রি থেকে ছোট হয় তখন একে বলা হয় ফ্র্যাকশনাল পিস উইন্ডিং বলা হয়। আর আগেরটাকে বলা হতো ফুল পিস উইন্ডিং। যদি 180 পিস কয়েল পিস যদি 180 ইলেকট্রিক্যাল ডিগ্রি হয় তাকে বলবো আমরা ফুল পিস উইন্ডিং, আর এটাকে বলবো ফ্র্যাকশনাল পিস উইন্ডিং অর চর্টেড উইন্ডিং। চর্টেড উইন্ডিং এটাই নরমালি ব্যবহার করা হয়, ফ্র্যাকশনাল পিস উইন্ডিং এ ব্যবহার করে। এই চর্টেড শব্দটা অনেকে উচ্চারণ করতে পারে না, কাজে আমি এটার গুরুত্ব তেমন দিও না, তবে জেনে থাকা ভালো। কেউ যদি প্রশ্ন করেই তাহলে তোমাকে তো জানতে হবে। ফ্র্যাকশনাল পিস উইন্ডিংটাই বেশি ব্যবহার করা হয়, বইয়েও ব্যবহার করা হয়, কলেও এটাই বেশি ব্যবহার করা হয়। অল্টারনেটের ক্ষেত্রে সাধারণত এই ফ্র্যাকশনাল পিস উইন্ডিংই ব্যবহার করা হয়। তবে আপাতত আমরা শিখলাম ওই ফুল পিস উইন্ডিং। পরে আসবো যে কেন ফ্র্যাকশনাল পিস উইন্ডিং ব্যবহার করা হয় এবং তাতে ইফেক্ট কি পড়ে সেটা পরে আসবো। এই কথাটা আগে পড়াই আসছি, কাজে এটা আর লাগবে না। এই যে এখন এই যে আমি একটা কয়েল এখানে প্লেস করেছিলাম, দেখো খেয়াল করে একটু আমার কার্সারকে A1 এ প্লেস করেছিলাম, আর এর অপরটা A1 ড্যাশে প্লেস করেছিলাম। একটা কয়েলে দুটা মাথা। তারপরটা হচ্ছে A2 ড্যাশ, সরি A2 আর A2 ড্যাশ, তারপরে A3, মানে একটা করে কয়েল প্লেস করেছিলাম এখানে, এই কয়েল এখানে প্লেস করেছিলাম, কিন্তু এদের মধ্যে কানেকশন দিয়েছিলাম না। এ ফেজের আন্ডারে এই তিনটা কয়েলের মধ্যে কানেকশন দিয়েছিলাম না। এখন এই কানেকশন নিয়ে কথা বলবো। তোমরা তো ডিসি মেশিন পড়ে আসছো, ল্যাপ উইন্ডিং, ওয়েভ উইন্ডিং এগুলো। তো ডিসি মেশিনের ক্ষেত্রে ল্যাপ উইন্ডিং, ওয়েভ উইন্ডিং দুটাই ব্যবহার করা হয়। এসি মেশিনের ক্ষেত্রে ল্যাপ উইন্ডিংটা বেশি ব্যবহার করা হয়। ওয়েভ উইন্ডিং তে ব্যবহার করা যাবে না তা নয়, ব্যবহার করা যাবে, করাও হয়, কিন্তু বেশি ব্যবহার করা হয় ল্যাপ উইন্ডিং। সেই জন্য আমি শুধু ল্যাপ উইন্ডিং নিয়ে কথা বলবো এখানে। আর তোমরা বোধহয় এটাও শুনেছো কানেকশন, ল্যাপের কানেকশন যদি আমি প্রোগ্রেসিভ উইন্ডিংও আছে, কানেকশনও আছে, আর রেট্রোস্কোপিক কানেকশনও আছে। উল্টা দিকে যাওয়া আর পিছন দিকে যাওয়া, দুই ধরনের কানেকশনও আছে। আমি বলবো যে এখানে দেখো, বুঝো, এটা হচ্ছে কয়েল 1 মনে করো, বামেরটা। একটা মাথা হচ্ছে A1, আরেকটা কন্ডাক্টরের মাথার নাম A1 ড্যাশ। এটা হচ্ছে A2 আর A2 ড্যাশ। কানেকশনটা কিভাবে দেখো, A2 A1 ড্যাশটা A2, অর্থাৎ প্রথমটার শেষ মাথা, দ্বিতীয়টার প্রথম মাথা। ল্যাপ উইন্ডিং তো ওটাই করা হয়। দ্বিতীয়টার শেষ মাথা, প্রথমটার তৃতীয়টার প্রথম মাথা, এভাবে কানেকশন হবে। এখানে A1 A2 A3 তো আছে, তার মানে কন্ডাক্টর দেখো A1 থেকে A1 ড্যাশ একটা কন্ডাক্টর হয়ে গেল। এই A1 ড্যাশের যে মাথাটা, A1 এর মাথা পরেই থাক, A1 ড্যাশের যে মাথাটা থাকলো সেটা A2 মাথার সঙ্গে লাগবে, A2 মাথার সঙ্গে। A2 অপর মাথা A2 ড্যাশ দিয়ে বের হবে, এটা লাগবে আবার A3 সঙ্গে। যে মানে কেমন কানেকশন বলবো, এই এই A1 গেল আমার, দেখো স্প্রিং এর মতো আর কি, স্প্রিং এর মতো লাগবে এরকম, এই কানেকশন। এই তিনটা আর এই তিনটার মধ্যে কানেকশন হয়ে গেল, এই যে কানেকশন দিয়ে দিলাম। A1 ড্যাশ লাগবে A2 তে, A2 ড্যাশ, A2 আর A2 ড্যাশের মধ্যে তো কন্ডাক্টর আছেই, এই যে এটা A2 আর A2 ড্যাশ, এটা কন্ডাক্টর তো আছে, এই যে কানেকশন তো আছেই, এটার জন্য প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে A2 ড্যাশ থেকে, এই যে এটি মাথা, A3 এর আরেকটা কন্ডাক্টর A3 এর সঙ্গে লাগবে, A3 ড্যাশে যে এটা শেষ হয়ে গেল উইন্ডিং। এখান থেকে এই কয়েলগুলোর উইন্ডিং শেষ। বাকি আবার যে এই কয়েলগুলো প্লেস করেছিলাম, ফোর ড্যাশের শেষ মাথা A5 এ লাগবে, A5 এর শেষ মাথা অর্থাৎ এটা A5 ড্যাশ, সেটা লাগবে A6 এ লাগবে, A6 থেকে A6 ড্যাশ, এটা উইন্ডিং হয়ে যাবে। তারপরে A1 ড্যাশ খোলা থাকবে, A3 ড্যাশ খোলা, মাঝে এগুলো কিন্তু সিরিজ কানেকশন হয়ে গেছে। ঠিক এখানেও A4 খোলা থাকবে, A6 ড্যাশ খোলা থাকবে, মাঝে এগুলো সিরিজ কানেকশন হয়ে গেছে, স্প্রিং তৈরি হয়েছে, যেটা যে এখানে বললাম, এই যেটা
A1 থেকে A2 থেকে A2 ড্যাশ, A1 ড্যাশটা A2 শেষ মাথা A2 ড্যাশ, এটা যাবে A3 থেকে A3 ড্যাশ, এই পর্যন্ত কানেকশন শেষ। এটা নাই, এটা পরে দিয়েছি কানেকশন মনে করো। এবারে A4 থেকে A4 ড্যাশ, A4 ড্যাশের শেষ মাথা A5 এ লাগবে, A5 এর শেষ মাথা যেটা A5 ড্যাশ এটা A6 এ লাগবে, A6 এর শেষ মাথা X6 ড্যাশ এটা পড়ে থাকবে। তারপর যেহেতু এই তিনটাও এ ফেজের, এই ফেজের যতগুলো কয়েল আছে সবগুলোকে সিরিজ কানেকশন দিতে হবে। তো এই পর্যন্ত সিরিজ কানেকশন হয়েই আছে, এই পর্যন্ত হয়েই আছে, তাহলে A3 ড্যাশটা A4 এ লাগালি হয়ে গেল, পুরো একটা কয়েল হয়ে যাবে। খেয়াল করে দেখো, A1 ড্যাশ নেগেটিভ, এই যে নেগেটিভ, তারপরে এই নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, তারপরে এটার সঙ্গে নেগেটিভ পজিটিভ নেগেটিভ হয়ে পজিটিভ শেষ মাথা হবে, A6 ড্যাশটা পজিটিভ হবে আর A1 টা নেগেটিভ। উল্টা দিলে কি হতো, যে সে A2 এখানে না লেগে, সরি A1 ড্যাশটা এখানে না লেগে A1 ড্যাশটা যদি A2 ড্যাশে লাগতো, তাহলে এটা নেগেটিভ পজিটিভ, ঠিক আছে, এই দুটো ভোল্টেজ কিন্তু যোগ হচ্ছে এখানে, এই দুটো ব্যাটারি চিন্তা করো, এই একটা ব্যাটারি আছে, নেগেটিভ মাথা এখানে পজিটিভ মাথা এখানে, নেগেটিভ মাথা এখানে পজিটিভ মাথা এখানে, তাহলে এখান থেকে এই পর্যন্ত টোটাল ভোল্টেজ কত হবে, এই দুটার যোগফল। তারপর এই মাথাটা যদি এখানে লাগতো, পজিটিভ নেগেটিভ, তাহলে কি হতো, এখান থেকে এই পর্যন্ত ভোল্টেজ কত হতো, জিরো হয়ে যেত না। এটা নেগেটিভ পজিটিভ যোগ হলো টোয়াইস ই মনে করো, আর এটা পজিটিভ নেগেটিভ, যদি আমি এই কানেকশনটা ভুল করে A1 ড্যাশটা A2 তে না লাগায়ে A2 ড্যাশে লাগাতাম, আর A2 টা যদি আমি A3 ড্যাশে লাগাতাম, তাহলে যেটা ঘটতো জিরো ভোল্টেজ হতো, এই কয়েলে কোনো ভোল্টেজ পাওয়া যেত না, এখানে কোনো ভোল্টেজ, তাহলে ব্যাটারিগুলো মুখামুখি পড়ছে না, ব্যাটারি নেগেটিভ মাথা এখানে পজিটিভ মাথা এখানে, তারপরে আবার নেগেটিভ আবার পজিটিভ হলে কি সিরিজ কানেকশন। কিন্তু এমন যদি হয় এক নেগেটিভ মাথা উপরে পজিটিভ মাথা, তারপরে যদি আবার নেগেটিভ মাথা পজিটিভ মাথা হয়, তাহলে টোটাল ভোল্টেজ কত হবে, জিরো হবে। সেই জন্য এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে কোন মাথার সঙ্গে কোন মাথা লাগাচ্ছি, টোটাল ভোল্টেজ যেন বাড়ে, সোজা কথা এই A1 থেকে A6 ড্যাশ পর্যন্ত টোটাল ভোল্টেজ যেন বাড়ে। তো বাড়বে কখনই, এই সিরিজ যোগ যদি হয় সবগুলো তাহলে বাড়বে। সে এখানে 5 ভোল্ট যদি হয়, সবগুলো যদি 5 ভোল্ট হয়, সিরিজে থাকলে 1 2 3 4 5 6 এইভাবে 12টা আছে, 5 বারাং 60 ভোল্ট পাওয়া যাবে। আর যদি এখানে A1 ড্যাশটা যদি A2 ড্যাশে লাগতো, তাহলে কিন্তু জিরো ভোল্টেজ হতো। কাজে এই কানেকশনটা খুব দেখে শুনে করতে হবে। তো এ ফেজের গেল, একইভাবে বি ফেজের যদি কানেকশন দিতাম, তাহলে এরকম ভাবে বি ফেজেরও একটা কয়েল পাওয়া যেত, যে কয়েলটা B1 থেকে শুরু করে B6 ড্যাশ পর্যন্ত একটা কয়েল হতো, তারও এই মাথা নেগেটিভ এই মাথা পজিটিভ। একইভাবে C1 6 ড্যাশ আরেকটা কয়েল পাওয়া যেত, তিনটা কয়েল পাওয়া যেত, যেটা তোমরা 3 ফেজ জেনারেটরে পড়ে আসছো, তিনটা করে কয়েল থাকে, 3 সেটস অফ কয়েল থাকে। এই যেহেতু এগুলো ঘুরছে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, তাহলে এটা এখানে একটা ভোল্টেজও পাওয়া যাবে, যেটা আমি ছবিতে আঁকিনি, এখানে ভোল্টেজ পাওয়া যাবে, এখানে একটা ভোল্টেজও পাওয়া যাবে, এখানে একটা ভোল্টেজও পাওয়া যাবে, যেটা পরের ছবিতে হয়তো দিয়েছি, এখানে দিইনি, দিয়েছি আরো পরে আর কি, যাই ওটা পরে আসি। এখন এই যে 3 সেটস অফ কয়েল পাওয়া গেল, তিনটা 3 ফেজের জন্য 3 সেটস অফ কয়েল পাওয়া গেছে। এটা যদি 6 ফেজ হতো তাহলে 6টা এরকম কয়েল পাওয়া যেত, 2 ফেজ হলে 2টা পাওয়া যেত, সিঙ্গেল ফেজ হলে মাত্র একটা পাওয়া যেত। যাকে আমরা 3 ফেজ পড়ছি, এরকম 3 সেটস অফ কয়েল পাওয়া যাবে, একটা ওই যে এ ফেজ, একটা বি ফেজ, একটা সি ফেজ, আকারও বলে থাকি আমরা, আবার 1 2 3 ফেজও বলে থাকি, অথবা রেড ইয়েলো ব্লু এইভাবেও বলে থাকি। তো আমি ওই জন্য ABC-ও দেখিয়েছি, রেড ইয়েলো ব্লু এটাও দেখিয়েছি। তো এই যে তিনটা কয়েল পাওয়া গেছে, এই কয়েল গুলোকে আমরা ওয়াই কানেকশন এবং ডেল্টা কানেকশন দিয়ে ওয়াই কানেক্টেড জেনারেটর পেতে পারি তৈরি করতে, আবার ডেল্টা কানেক্টেড জেনারেটর তৈরি করা যাবে যদি এই সেম পোলারিটির এই মাথাগুলো একত্র, অথবা এই মাথাগুলো একত্র করে বাকি মাথাগুলো থেকে যে পাওয়ার আমরা নিই, তাহলে ওয়াই কানেকশন হবে, যেটাই যেখানে দেখানো হয়েছে। এই যে এ ফেজের এক মাথা পজিটিভ মাথা, নেগেটিভ মাথা এখানে, বি ফেজের পজিটিভ মাথা এখানে, সাইনটা আলাদা দিয়েছি, বড় হাতের সাইন দিয়েছি, আর কিছুই না।
এখানে দুটা করে ছিল, দুটা করে না দিয়ে এখানে এ দিয়েছি, এর নেগেটিভ মাথাটা এ মুছে গেছে আর কি, এখানেও একটা এ ছিল মুছে গেছে, এখানেও একটা বি ছিল মুছে গেছে, এখানে একটা সি ছিল মুছে গেছে, নেগেটিভ মাথা আলা, কারণ ওগুলোকে একসঙ্গে করছে আর কি, করে ওয়াই কানেকশন। ডেল্টা দেওয়া যাবে কিভাবে? এ ফেজের পজিটিভের সঙ্গে বি ফেজের নেগেটিভ যদি লাগাই, বি ফেজের পজিটিভের সঙ্গে সি ফেজের যদি নেগেটিভ লাগায়, সি ফেজের পজিটিভের সঙ্গে এ ফেজের নেগেটিভ লাগাই, তারপর এই ভার্টেক্স গুলো থেকে যদি আমি লাইন বের করে নিই, তাহলেই পাওয়া যাবে থ্রি ফেজ কানেকশন। ডেল্টা কানেকশন এভাবে তৈরি করা হবে। তো এখানে তুমি যেটা বলছিলাম যে এখানে সব নেগেটিভ গুলো এক করছি, না করে আমি এক কাজ করতে পারতাম, এখানে নেগেটিভ মাথাগুলো এখানে আনতে পারতাম, পজিটিভ মাথাগুলো এখানে আনতে পারতাম। তাতে কি তফাৎ হতো? এখান থেকে এই ভোল্টেজটা যদি 100 ভোল্ট পজিটিভ হয়, ওই সব পজিটিভ এখানে লাগায় নেগেটিভ গুলো বাইরে দিলে মাইনাস 100 ভোল্ট হতো, আর কিছুই না। আমি যদি পজিটিভ 100 ভোল্ট চাই তাহলে পজিটিভ মাথাগুলো বাইরে রাখবো, আর নেগেটিভ গুলো চাইলে নেগেটিভ মাথাগুলো বাইরে রাখবো। এটার বেলায় তা নয়, মানে প্রতিটা একটা পজিটিভের সঙ্গে আটটা নেগেটিভ, কাজে এর বেলায় ওই রকম ভাবে চিন্তা করা লাগবে, শুধু এটা চিন্তা করতে হবে যে একটার পজিটিভের সঙ্গে কিন্তু আরেকটা নেগেটিভ। হ্যাঁ, তো বলো স্যার এটার পরে সি এখানে দিলেন না কেন? দিতে পারতাম সি এখানে, এর কন্ডাক্টর গুলো যদি এর থেকে 240 ডিগ্রি বা তফাতে থাকতো তাহলে সি এখানে দিতে পারতাম, অসুবিধা নাই। দেখো এই ছবিতে আরেকটা জিনিস খেয়াল করো, যেন আমাদের ভুল না হয় সেই জন্য আমি ইচ্ছাকৃতই এ ফেজের পরে এইভাবে দিয়েছি। দেখো এটা যদি একটা ফেজর চিন্তা করো, ফেজর, এ ফেজের ভোল্টেজের ফেজর মনে করো এটা, বি ফেজের ভোল্টেজের ফেজর এটা যদি করি, তাহলে এ ফেজের ভোল্টেজ থেকে বি ফেজের ভোল্টেজ 120 এই যে ল্যাগ করতেছে, বি থেকে সি আবার 120 ল্যাগ করতেছে। তো এ ফেজের ভোল্টেজ থেকে বি ফেজের ভোল্টেজ 120 ল্যাগ করবে, বি থেকে সি ল্যাগ করবে, এটা তাহলে কানেকশনটা এটাই দেওয়া ভালো আছে। আমি যদি এখানে বি লিখতাম আর যদি সি লিখতাম, তাহলে এরপরে সি দাঁড়াতো হচ্ছে 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি। ফেজরের তো মনে আছে যে এ ফেজর যেখানে আছে তার থেকে নিচের দিকে হলে ল্যাগ করবে, উপর দিকে হলে লিড করবে। তো এ ফেজের থেকে বি ফেজ এখন ল্যাগ করতেছে, তুমি যদি সি ফেজ এখানে দিতা তাহলে এ ফেজ থেকে সি ফেজ ল্যাগ করতো, বুঝতেও একটু অসুবিধা। সেই জন্যই এখানে কানেকশন দেওয়ার সময় ওই জিনিসটাও একটু মাথায় রাখা ভালো যে এ ফেজের কয়েলটা কোথায়, তারপরে ল্যাগিং এ রাখবো বি ফেজ, তারপর তার ল্যাগিং এ রাখবো সি ফেজ, এটার কথা চিন্তা করো। তো স্যার এইটা হলো এ ফেজের ভোল্টেজ, আর এটা বি ফেজের ভোল্টেজ। দেখো এই ফেজর, এটা এ ফেজের ভোল্টেজ, এই ফেজর মনে করো এটা, এটা বি ফেজের ভোল্টেজটা কেমন, এই যে ফেজরটা কেমন এরকম, তো ওই ফেজরটা আমি এখানে আঁকি এরকম, এটা দেখো 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি, তার মানে এ কে ল্যাগ করতেছে বি। সি কোথায়? সি হচ্ছে এখানে, এই যে এটার থেকে এইদিকে সি, আচ্ছা এটা থেকে এইদিকে আর কি, এটা এখানেও আঁকাও যা, ফেজরটা এখানেও আঁকা তা। তো এটা এ ফেজর হয় যদি, এটা বি ফেজর যদি হয়, এখানে আঁকতে একটু প্রবলেম হয়েছে, এটা সি হয়, তো এটা থেকে 120 হয় যদি, এটাও 120 হবে, এটাও 120 হবে, এ ফেজ থেকে বি ফেজ ল্যাগ করবে 120, বি থেকে সি ল্যাগ করবে 120, তাহলে বুঝতে একটু সুবিধা। সেই জন্য কিন্তু কানেকশনটা এরকম। যারা একটু কম বোঝো তারা একটু এইটাকে মাথায়, ফেজর ডায়াগ্রামকে মাথায় রেখে যদি কানেকশন গুলো দাও তাহলে ভুল কখনোই হবে না। যারা বেশি বোঝো তাদের জন্য আমি কিছু বলবো না, যে যেটা বোঝো সেভাবে করবা। আমরা পরের স্লাইডে আসি, রোটরের কনস্ট্রাকশন। রোটর তো এই যে এটা হলো স্যালিয়েন্ট পোল রোটর। স্যালিয়েন্ট পোল রোটর যদি হয় যে এখানে তার পেঁচাবো, এরকম ভাবে তার পেঁচাবো, পেঁচানোর পরে তার শেষ মাথাটা পরের স্লটে, এই যে আগে এখান থেকে শুরু করি না, শেষ করব, এখানে শেষ করা হওয়ার পরে এই যে শেষ মাথা থাকলো, এটাকে আমি উল্টা দিকে ঘুরাবো এই পরেরটা, তাহলে এই দিকে ঘুরালে যদি নর্থ পোল তৈরি হয় তাহলে এইদিকে ঘুরালে অবশ্যই সাউথ পোল তৈরি হবে। আমরা বোধহয় পড়ে আসছি অ্যাম্পিয়ার সার্কিটের ল। এইদিকে যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে ফ্লাক্সের দিক যা হবে, এটা যদি কারেন্ট প্রবাহিত হয় এরকম ফ্লাক্সের দিক তার উল্টা দিকে হবে, কাজে এটা নর্থ পোল এটা সাউথ পোল।
এখানে তার পেঁচানোর দিক যা হবে তার থেকে উল্টা দিকে তার পেঁচাবো পাশেরটায়, তারপরে আবার এটার মতো করে, মানে একটা পরপর তো, একবার নর্থ পোল তারপর সাউথ পোল, আবার নর্থ পোল আবার সাউথ পোল, এভাবে তৈরি হবে তার পেঁচাবো। মানে আলটিমেটলি একটা কয়েল, মানে এটা শেষ হয়ে গেলে ওর মাথাটা আবার এখানে শুরু করব, এর শেষ হয়ে গেলে তারপরে মাথা, তার কিন্তু শেষ করছি না, কয়েল ভিন্ন তৈরি করিনি, ওই সব কয়েলগুলো সবগুলো পেঁচায় নিয়ে এসে শেষ মাথা বের করব। শুরু করেছিলাম একটা মাথা দিয়ে, শেষ করলাম আরেকটা মাথা, তার মানে এইরকম দাঁড়াবে, এই যে এরকম দাঁড়াবে, একটা কয়েল তৈরি হবে। এই যে এখানে চিন্তা করো, মনে করো এরকম, এটা প্রথম মাথা, এই মাথা শুরু করেছিলাম এখানে, যে এই মাথা ঘুরে আসলাম শেষে যে এই মাথা ঘুরাবো, এখানে ঘুরাবো, তারপরে আবার এখানে ঘুরাবো, এই ঘুরাতে শেষ করব। এটা সাউথ পোলের আন্ডারে যাওয়ার সময় ওইটা খেয়াল রাখতে হবে, নর্থ পোল কোথায় শেষ হলো, সাউথ পোলে যাওয়ার সময় কিন্তু উল্টা দিয়ে ঘুরাতে হবে। এটা ঘুরালাম মনে করে এরকম ভাবে নর্থ পোলের আন্ডারে সবগুলো ঘুরায় নাও, ঘুরায় নিলাম, নর্থ পোল আন্ডারে ঘুরায় নিলাম, সাউথ পোলে যেতে হবে মনে করো, এইভাবে ঘুরাবো, তখন শেষ করব। এখানে এক মাথা শুরু করেছিলাম, এখানে এক মাথা শেষ করলাম, একটা কয়েল। না স্যার আমি ইয়ে তৈরি করব, কয়েল তৈরি করবো, করে একটা সঙ্গে একটা যোগ করবো, আপত্তি নাই, সিরিজে যোগ করে দাও, এখানে একটা কয়েল প্লেস করেছে আর একটা কয়েল এখানে প্লেস করেছে, এই দুটো কয়েল সিরিজে যোগ করে দাও, অসুবিধা কি, তাও হবে। আলটিমেটলি একটা কয়েল বানাতে হবে কানেকশন দিয়ে। তাহলে আমরা বুঝলাম যে সিনক্রোনাস মোটরে দুইটা ইলেকট্রিক্যাল সার্কিট থাকে, একটা থাকে স্টেটরে যেটা 3 ফেজ সার্কিট, আর একটা থাকে রোটরে যেটা হচ্ছে সিঙ্গেল ফেজ সার্কিট, এটা 3 ফেজ না, একটা মাত্র কয়েল, সেই কয়েলের মধ্যে কারেন্ট দিলে নর্থ পোল পাশেরটা সাউথ পোল, একটা নর্থ পোল তার পাশেরটা সাউথ পোল, এভাবে ইলেকট্রোম্যাগনেট তৈরি হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এটার ড্রাম, স্টেটরের ড্রাম তো ওই যে কি বললাম, স্লাইস করে করে ল্যামিনেটেড করে এই ড্রামটা বানানো, এটার বেলাও কি তাই? তোমরা বইয়ে পড়লে তাই পাবা, আমি জানি না, আমি উল্টা বলি, বই বলে যে এটা ল্যামিনেশন লাগবে, আমি বলি না লাগবে না, ইফ ইট ইজ সিনক্রোনাস মেশিন, সিনক্রোনাস মেশিন হলে লাগবে না, বইয়ে বলে লাগবে। যাই হোক, ওটা তোমরা যেভাবে উত্তর দাও, যেহেতু আমারটা পাবলিশড না, কেউ ইয়া করেনি, কেউ এখনো আমি জানাইনি কাউকে, বা আমি জানাতে ইচ্ছা করিনি, জানাইনি, কেউ যদি আমার কথা ধরে আমার খাতার উত্তর দেয় তা আমি তাকে নাম্বার আমি যথারীতি দিব, বইটা না লিখলেও দেবো, যদি বইয়েরটা লেখে কিন্তু বাবা লাগবে হচ্ছে এক্সপ্লেনেশন, আমার মোট কথা বইয়েরটা যদি তুমি সত্যি ধরো তার সপক্ষে যুক্তি লাগবে, তোমার যদি দিতে পারো তাহলে আমি ফুল নাম্বার দেবো, আর তুমি বইয়েরটা শুধু লিখে দিলা যুক্তি দিলা না, আমি কিন্তু নাম্বার দেব না। যুক্তি, যে আসলে এই যে স্লাইস করা হয়, যেটা ল্যামিনেশন করা হয়, এটা হচ্ছে ইডি কারেন্ট লস কমানোর জন্য, ইডি কারেন্ট লস কমানোর জন্য। যদি সে এটা রোটর, এটা ঘুরে, যদি এখানে অবশ্য ঘোরাটা ক্লকওয়াইজ দেখানো আছে, যাই হোক ক্লক ওয়াইজ ঘোরাকার অ্যান্টি ক্লক ঘোরা কিছু যায় না, আসে না, কিছু যায় আসে না, এটা বললে ভুল হবে, তাহলে ঘুরানোর উপর নির্ভর করে তোমার উইন্ডিং লাগবে, উইন্ডিং গুলো ঘুরানোর উপর নির্ভর করে। তবে খেয়াল করো, যদি আমি যেভাবে ঘুরানো চিন্তা করে উইন্ডিং করেছিলাম, হ্যাঁ, তাতে করে এ ফেজ এইটা, বি ফেজ তারপরে সি ফেজ এটা, তুমি যদি ঘুরাও সে এটাকে যদি এদিকে ঘুরাই, তাহলে কিন্তু এ ফেজ এটা ধরে বি ফেজ এটা ধরতে হবে, এটাকে বি ফেজ ধরতে হবে, অসুবিধা নাই, কিন্তু ওই মেশিনই চালাতে পারবা, কিন্তু খেয়াল করতে হবে যে এটাকে এ ফেজ ধরলে বি ফেজ, এই ব্লু গুলোকে বি ফেজ ধরতে হবে, এবং সেটা এই রোটেশনের দিক চিন্তা করে, হ্যাঁ, তারপরে আর সি ফেজ হবে তখন এইগুলো ইয়েলো গুলো সি ফেজ হবে তখন। খেয়াল করে দেখো, এখান থেকে এখানে 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি দূরে, এই যে এটার থেকে চিন্তা করো, A3 থেকে এই C6, মানে এটা হওয়া উচিত হচ্ছে A3 ড্যাশ, এটা ধরো A2 ড্যাশ, আর এটা হলো A1 ড্যাশ, তখন এগুলো বদলে যাবে, একটু সিম্বল গুলো বদলে যাবে, এর অপোজিট কন্ডাক্টর গুলো হবে এখানে, সরি আমি ভুল বলছি না, এটার অপোজিট কন্ডাক্টর হবে যেগুলো 180 ডিগ্রি দূরে থাকবে, এগুলোর নাম হয় যেমন C1 C2 C3 হবে, এটা আছে A1 A2 A3, এটা হবে B4, এটা বি আসবে, এরপরে বি আসবে, এটা B4 B5
বি, সরি 1 2 3 4 5 6, হ্যাঁ না এটা তো 1 2 3 হবে, এটা 1 2 3 হলে এটা হবে 3, এটা হবে 2, এটা হবে 1, এগুলো আসবে বি B3 B2 B1, এখানে না এসে এখানে আসবে তখন। মানে ফেলার দরকার নাই, তুমি নামগুলো বলো যে আগে স্যার এই কয়েল গুলোকে ধরেছিলাম B1 নাম, এখন নাম ধরবো এটা, ভোল্টেজের ফেজ চেঞ্জ হয়ে যাবে। আগে যেখানে বি ফেজ ছিল এখন সেটাই হবে সি ফেজ, আগে যেটা সি ফেজ ছিল এখন সেটা হবে বি ফেজ। কনস্ট্রাকশনে এই কন্ডাক্টর বা কয়েল, সরি পোল কোন দিকে ঘুরলো কিচ্ছু যায় আসে না, শুধুমাত্র তোমার একটাই চেঞ্জ হবে যে তুমি এবিসি যে পোলারিটি ধরেছিলা এবার তার উল্টা ধরা লাগবে, এসিবি ধরা লাগবে, এসিবি অথবা সি এর নামে বি দেওয়া লাগবে, তাহলে এবিসি হয়ে যাবে। যেটা বলছিলাম, এখন কথা হলো যে আর্মেচার অল্টারনেটরের বেলায় আর্মেচার ছিল স্থির, যেটাকে আমরা স্টেটর বলছিলাম সেটা স্থির ছিল, আর ইলেকট্রোম্যাগনেট যেটা সেটা হচ্ছে ঘুরছিল। ডিসি মেশিনের কিন্তু উল্টা, ডিসি মেশিনের ক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটটাই ইয়োকে থাকে, স্থির থাকে, আর কন্ডাক্টর যেটাকে ভোল্টেজ ইন্ডিউসড হয় সেটাকে আর্মেচারে প্লেস করা হতো, ওটাকে তখন রোটর বলা হতো। কেন? এই যে কিছু ওই যে কন্ডাক্টরের ভোল্টেজ তৈরি হবে সেগুলো স্থির রাখার কিছু সুবিধা অসুবিধা এখানে বলা আছে, সুবিধাগুলো বলা আছে। প্রথমে কথা হচ্ছে ডিসি মেশিনের যে ভোল্টেজ আমরা আউটপুট নিই বা মোটরের বেলায় ইনপুট দিই, সেটা কিসের মাধ্যমে? স্লিপ রিং আর ব্রাশের মাধ্যমে। আশা করি এটুকু হয়ে গেছে, কি বলো? স্লিপ রিং ব্রাশ হয়ে গেছে না? জি স্যার। আচ্ছা, তার মানে তুমি যদি আর্মেচার ডিসি মেশিনের কথা চিন্তা করো, যে কন্ডাক্টর ঘুরছিল ওই কন্ডাক্টর থেকে পাওয়ার যদি বাইরে পেতে চাও তাহলে একটা তার লাগাতে হবে তো ওখানে, সেই তারটা যদি ওর সঙ্গে টুইস্ট করে জোড়া লাগাই দাও তাহলে কি হবে? আর্মেচারও ঘুরবে, তোমার তার বাইরের তারও ঘুরবে, তার কি হবে একসময় তোমার তার ছিঁড়ে যাবে প্যাঁচ লেগে, ঠিক আছে না? যার জন্য স্লিপ রিং এর মাধ্যমে ডিসি মেশিনের আউটপুট বা ইনপুট দেওয়া হয়। ভোল্টেজ নেওয়ার সময় আমরা স্লিপ রিং ব্যবহার করি, কারেন্ট সাপ্লাই দেওয়ার সময় আমরা স্লিপ রিং ব্যবহার করি ডিসি মেশিনে। এসি মেশিনে যদি ওই যেটা ঘুরছিল তার থেকে পাওয়ার যদি আমরা নিতে চাই, তো এর সঙ্গে তো তার টুইস্ট করে লাগাই দিতেই পারি, তার মানে কন্ডাক্টর তো ঘুরছে না, কাজে আউটপুট ওখান থেকে নিতে তো অসুবিধা নাই, স্লিপ রিং এর দরকার পড়বে না। হ্যাঁ, বলতো স্যার ওই যে আমাদের ইলেকট্রোম্যাগনেট তৈরি করা লাগবে যে, ওটারও ওই যে স্লিপ রিং অপসারণ করার বুদ্ধি আছে, সেই জন্য এই কথাটাই আগে বলে দিলাম। স্লিপ রিং এর ব্যবহারটা আমরা অল্টারনেটরে অ্যাভয়েড করতে পারি। সে স্লিপ রিং যদি ব্যবহার করা প্রয়োজনও পড়ে, তো এইগুলো স্লিপ রিং সাধারণত কম ভোল্টেজে ব্যবহার করা, কম পাওয়ারে ব্যবহার করা হয়। বেশি পাওয়ার হলে স্পার্ক কিন্তু বেশি হবে, স্পার্ক বেশি হলে ওই রোটরের ওই যেটার উপরে ঘুরছিল ব্রাশ বসানো ছিল কমিউটেটর, তোমার আশা করি হয়ে গেছে এগুলো, কমিউটেটর এবং ব্রাশ ওই জায়গায় স্পার্ক বেশি হয়ে পুড়ে যেত, বেশি ভোল্টেজ যেতে হয়। ওই জন্য ডিসি মেশিন কখনোই ওই 500 ভোল্টের বেশি ডিসি মেশিন তৈরি হয় না, 500 ভোল্টের বেশি ডিসি মেশিন তৈরি করা হয় না। পাওয়ার বেশি পাওয়া যায় না, বেশি পাওয়ারের হয় না, কয়েক কিলোওয়াট পর্যন্ত, মানে মেগাওয়াট পাওয়ার নয়। আর তোমরা আশা করি এসি পাওয়ারের কথা জানো, বিভিন্ন এই যে আমাদের যে ইয়াগুলো আছে, পাওয়ার স্টেশন গুলো আছে, সেগুলো কিন্তু বেশ কয়েক মেগা ভোল্ট বা মেগাওয়াট আমরা পাওয়ার নিয়ে থাকি। কিলোওয়াটের ইয়া স্টেশন খুবই কম, ছোট এগুলো, এগুলো একেবারে নেগলিজিবল বলা যায় যে একটা ছোট গ্রামে ব্যবহারের জন্য। কারণ আমরা বাড়িতেই, তোমার বাড়িতেই তুমি চিন্তা করো, তোমার বাড়িতে যদি এসি থাকে তুমি পাওয়ার নাম হচ্ছে 5-6 কিলোওয়াট, একটা সাব স্টেশনে একটা স্টেশনে যদি তার 5 কিলোওয়াট দেয় তাহলে একাই তো তোমার একটা জেনারেটর লাগবে, তাই না? কাজেই ওই ডিসি মেশিন দিয়ে আসলে আমাদের পাওয়ার রিকোয়ারমেন্ট যেটা সেটা ফুলফিল করতে পারে না। এসি মেশিনের বেলায় আমরা বেশি ভোল্টেজ পাই, এই বেশি ভোল্টেজ স্লিপ রিং নিয়ে থেকে নেওয়াটা অসুবিধাজনক, যার জন্যই রোটেটিং কন্ডাক্টর যেগুলো
যে ডিসি মেটেরিয়াল ব্যবহার করা হয়েছিল সেটা রোটেট আর করাবো না, উল্টা তার স্থান পরিবর্তন করায় ওগুলোকে স্থির রাখবো যেন খুব সহজেই তার জোড়া দিয়ে সেখান থেকে আমরা পাওয়ার নিতে পারি। এই কথাগুলো এখানে একটু সাজায় লেখা আছে, আর কিছু না, দেখে দেখে নিও। এটা হলো আসলে এটাই হলো মূল কারণ, অন্য কোনো কারণ নাই, এটাই হলো মূল কারণ। ওই কথাগুলো একটু এখানে হয়তো 4টা পয়েন্ট আকারে দেওয়া আছে। এখন আসি, এসি মেশিন তৈরি হয়ে গেল, অপারেশনে যাব কেমন করে, কেমন করে চলবে, চালাবো কেমন করে? তুমি ইঞ্জিনিয়ার, তোমাকে বলা হচ্ছে যে আমার এই মেশিনটা চালায় দাও, তুমি কি করে চালাবা সেটা নিয়ে কথা বলবো। তো এসি মেশিনের দুটো পার্টস, মেজর দুটো পার্টস, একটা স্টেটর যেখানে কন্ডাক্টর রাখা হয়, আর একটা হচ্ছে রোটর যেখানে ইলেকট্রোম্যাগনেট রাখা হয়। এই রোটরটা এখানে আসলে যদি মোটর হয়, সরি জেনারেটর হয়, আমরা এ পর্যন্ত কিন্তু পড়ছি, জেনারেলাইজড কথাবার্তা পড়েছি এর আগ পর্যন্ত। এই স্লাইডটার আগ পর্যন্ত আমরা যেটা পড়েছি জেনারেলাইজড মেশিন নিয়ে কথা বলেছি। কিরকম জেনারেলাইজড? ওই মেশিনটা অল্টারনেটর হতে পারে, আবার তোমার হতে পারে, এই মোটরও হতে পারে। কিন্তু এই স্লাইড থেকে এখন আমরা পড়ছি মোটর নয়, জেনারেটর হিসেবে পড়তে যাচ্ছে। মোটর মানে এখান থেকে আমাদের ভাগ হয়ে যাবে, জেনারেটর একবার পড়াই নেব, পরে মোটর নিয়ে পড়বো। আগে এখন জেনারেটর নিয়ে কথা বলবো। এসি জেনারেটর বলে, তার আগে 3 ফেজ উল্লেখ করা ভালো, না করলে অসুবিধা নাই যেহেতু মেজরিটি 3 ফেজ জেনারেটর। একে সিনক্রোনাস জেনারেটর বলে। মেশিনের যে স্পিড, সেই স্পিডকে সিনক্রোনাস স্পিড বলে, সেজন্য নামটা সিনক্রোনাস জেনারেটর। কেন সিনক্রোনাস নাম আসছে একটু পরে পাওয়া যাবে, বিশেষ করে মোটর যখন পড়বো নামটা আসবে তখন। অথবা একে অল্টারনেটর বলা হয়, 3 নামই পরিচিত। তা আমরা এই জেনারেটরটা চালাবো কি করে? তো এই জেনারেটর হিসেবে চালানোর জন্য আমরা আগেই পড়ে আসছিলাম দুটো জিনিস, জেনারেটরের দুটো জিনিস মেজর। একটা হলো কন্ডাক্টর যেখানে ভোল্টেজ তৈরি করা লাগে, আর একটা হলো ইলেকট্রোম্যাগনেট যেখানে আমরা মেকানিক্যাল এনার্জি সাপ্লাই দিই। রোটরটাকে ঘুরায় মেকানিক্যাল এনার্জি সাপ্লাই দিয়ে, ঘুরালে ওখানে ওই যে ইলেকট্রোম্যাগনেট আছে সে ঘুরে ঘুরে ওর ফ্লাক্সটা তাহলে ওই কন্ডাক্টর স্থির যেগুলো ছিল সেগুলো কাট করে ভোল্টেজ তৈরি করে, তার মানে ইলেকট্রিক্যাল পাওয়ার দেয় আমাদেরকে। তাহলে এটা ইচ্ছা মতো এক একটা কাজ আমরা এক একটা করতে পারি না। প্রথম কাজটা অবশ্য এখানে উল্লেখ করিনি, ওটা মেকানিক্যাল পার্টস, যেটা রোটরকে ঘুরাবা, মেকানিক্যাল এনার্জি যেটা নিবা, সেটা আসলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের কাজ। ধরো তোমার স্টেশনে এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, একটা ইঞ্জিনিয়ার দিয়ে মেকানিক্যালের কাজ করাবো, ইলেকট্রিক্যালের কাজ করাবো, হ্যাঁ, একটা ইঞ্জিনিয়ার রাখছি আমি। তো তোমাকে তাহলে মেকানিক্যাল কাজও জানতে হবে, যেটাতে ঘুরাবা সেটাকে প্রাইম মুভার বলে। মেকানিক্যাল যে জিনিসটা দিয়ে ঘুরাবা তাকে বলা হয় প্রাইম মুভার, সেটা আসলে স্টিম টারবাইন বা ডিজেল ইঞ্জিন হতে পারে। মানে মোটরের যে ডিজেল ইঞ্জিন, তোমরা মেকানিক্যালে ক্লাস করেছো কিনা, সেকেন্ড সেমিস্টার করার তো কথা, ওখানে জি দেখছো স্যার, করছি স্যার। মোটর টটর দেখছো যে তেল পড়ায় ডিজেল দিয়ে চালায় না, ডিজেল দিয়ে চালায়। ওই মেশিন গুলো যদি হয় তাহলে আর স্টিম লাগবে না। কিন্তু তার পাশের আরেকটা দেখছো বোধহয় টারবাইন, ওদের আরেকটা ল্যাব আছে হিট ইঞ্জিন ল্যাবের পাশে, ওটাকে বলা হয় কি ল্যাব যেন, বয়লার ল্যাব। ওখানে টারবাইন আছে, ওখানে স্টিম তৈরি করা হয়, গ্যাস পোড়ায় হোক, তেল পোড়ায় হোক, যেভাবে হোক আমরা স্টিম তৈরি করি। সেই স্টিম এখন নজেলের মধ্যে পাস করালে হাই স্পিডে বের হয়। তো ওগুলো যদি টারবাইনে ফেলি তাহলে টারবাইনের ব্লেড গুলো ঘুরবে। হ্যাঁ, তো ওইভাবে ওই প্রাইম মুভারকে আমরা আগে প্রথমে তৈরি করি। তৈরি করার পর এবারে তোমার মেশিন পাশে, ইলেকট্রিক্যাল পার্টস পাশে আসো। ইলেকট্রিক্যালের রোটরে যে ইলেকট্রোম্যাগনেট বানাবো সেখানে আগে ডিসি পাওয়ার সাপ্লাই দেওয়া হয়। ডিসি পাওয়ার কিন্তু রোটরে ইলেকট্রোম্যাগনেট তৈরি করা হয় ডিসি পাওয়ার থেকে, পাওয়ার সাপ্লাই দেওয়া হয়। দিয়ে এবারে প্রাইম মুভার ওই যে যেটা বয়লার দিয়ে তৈরি করলাম বা ডিজেল দিয়ে তৈরি করলাম, সেইটা এখন এই রোটরের সঙ্গে কাপল করে দেওয়া হয়, আটকায় দেওয়া হয়। দিলে রোটর এখন ঘোরা শুরু করে, ঘোরা শুরু করলে কন্ডাক্টরে ভোল্টেজ তৈরি হবে। খুব সহজ। প্রথমে কি করবে, প্রাইম মুভার তৈরি করে না নেবে, অথবা মেকানিক্যাল স্পিড পাওয়ার ব্যবস্থাকে করে নিতে হবে। তারপরে তোমার মেশিনের
ইলেকট্রোম্যাগনেটকে ডিসি মেশিন ডিসি পাওয়ার সাপ্লাই দিতে হবে, দিয়ে ইলেকট্রোম্যাগনেট তৈরি করে নেবে, নিয়ে এই রোটরের সঙ্গে প্রাইম মুভারটা লাগাই দিতে হবে, দিলে ওই প্রাইম মুভারটা রোটরটাকে ঘুরাবে, ঘুরালে পরে ভোল্টেজ এখন স্টেটরে ভোল্টেজ তৈরি হবে। এটা হলো ওয়ার্কিং, কিভাবে কাজ করাবা আর কি, কিভাবে একে কাজে নিয়ে আসবা, ভোল্টেজ তৈরি করাবা কিভাবে, সেই কাজটা হলো। আমরা এখনো মূল পড়ায় যাব না কিভাবে মানে হলো, এখন আসবো যে এই কাজটা ইলেকট্রোম্যাগনেট যে লাগবে আমার, সেটা কিভাবে পাই আমরা, সেটা নিয়ে কথা বলবো। শুধু এই কথাটা বলেছিলাম যে ডিসি পাওয়ার আমাকে দিতে হবে রোটরের ইলেকট্রোম্যাগনেট গুলোকে ওখানে ইলেকট্রোম্যাগনেট তৈরি করার জন্য। দেওয়ার পদ্ধতি অনেক, সেই জন্যই এখানে এইটুকু একটু জানা দরকার। এই অংশটাকে বলা হয় এক্সাইটেশন অফ ফিল্ড সার্কিট। ফিল্ড সার্কিট মানে রোটর সার্কিট আর কি। ওকে কি করে এক্সাইট করব, ওকে কি করে ইলেকট্রোম্যাগনেট তৈরি করব, দুই ভাবে সাধারণত করা হয়, তবে দুই ভাবেই ডিসি পাওয়ার দিতে হয়। ডিসি পাওয়ার একটা হলো কি, একটা সেপারেট ডিসি মেশিন, ধরো হ্যাঁ বলো। ডিসি কেন? আমি তোমার কথা ঠিক বুঝতে পারিনি। ডিসি কেন এটা বোধহয় বলছিলা নাকি? কেউ কি বুঝেছো ওর কথা? আমাকে একটু বললে ভালো হতো। ও কি বলেছিল যে ডিসি কেন? ডিসি কেন এক্সাইট করা, ডিসি ইউজ করে কেন এক্সাইট করা হয়, এরকম কিছু একটা প্রশ্ন ছিল। আচ্ছা, তোমরা তো ইন্টারমিডিয়েটে পড়ছো, তোমরা ইলেকট্রোম্যাগনেট পড়ে আসছো, ওখানে এসি দিছিলা? আমি আমার প্রশ্নের উত্তর পরে যাচ্ছি, আগে এটুকুর উত্তর দাও তো। ইলেকট্রোম্যাগনেট যে এ পর্যন্ত যতটুকু পড়ে আসছো, তাতে কি এসি পাওয়ার ব্যবহার করেছিলা? আচ্ছা, এসি পাওয়ার করে আমরা কি নর্থ পোল আর সাউথ পোল ভিন্ন ভিন্ন ভাবে তৈরি করতে পারবো, নাকি এখন কিছুক্ষণ আগেই যেটা নর্থ পোল ছিল এখনই সেটা আবার সাউথ পোল হয়ে যাবে? কোনটা মানে নর্থ পোল আর সাউথ পোল ফিক্স থাকবে? থাকবে না। তাহলে তো ওই মেশিনকে কাজ করানো সম্ভব না স্যার। আমার তো নর্থ পোলকে নর্থ পোলে থাকা লাগবে, সাউথ পোলকে সাউথ পোলে থাকা লাগবে। সেটা করতে গেলে তো ডিসি, ওই যে তার যেভাবে জড়াইছিলাম তাতে তো ডিসি কারেন্ট দেওয়া ছাড়া কোনো পথ নাই। আমি জানি না যাকে বলেছিলাম সে উত্তর বুঝেছো কিনা। হ্যাঁ, বুঝে না থাকলে আমাকে মেল করবা, আমি হয়তো বা কিছু সাউন্ডে প্রবলেম হতেই পারে। আমরা ইলেকট্রোম্যাগনেট তৈরি করি আসলে ম্যাগনেট তৈরি করার জন্য। ম্যাগনেটের দুটো করে পোল, একটা নর্থ পোল একটা সাউথ পোল। যেটা নর্থ পোল সেটা সবসময় নর্থ পোল, যেটা সাউথ পোল সেটা সবসময় সাউথ পোল। তুমি যদি ওই পার্মানেন্ট ম্যাগনেট দেখো তাহলে বুঝতে পারবা। তাহলে এখন ম্যাগনেট যদি তৈরি করতে হয়, নর্থ পোলকে সবসময় যদি নর্থ পোল রাখতে হয়, সাউথ পোলকে সবসময় সাউথ পোল তৈরি করতে হয়। তার মানে পোলারিটি সেম থাকা মানে কি, কারেন্ট ইউনি ডাইরেকশনাল থাকতে হবে, কারেন্টের পোলারিটি চেঞ্জ হওয়া যাবে না, তার মানে ডিসি কারেন্ট হওয়া লাগবে। ওই জন্য ইলেকট্রোম্যাগনেট যেটা তৈরি করতে হয় করা হয় সেটা কারেন্ট যেটা সাপ্লাই দিতে হয় সেটা ডিসি কারেন্ট। জি স্যার, বুঝতে পারছি। দুই ভাবে আমরা করে থাকি। একটা হলো ধরো ডিসি জেনারেটর তো তোমার স্যার পড়াচ্ছে, ওই ডিসি জেনারেটরের মনে করো আউটপুটটা নিয়ে তুমি যদি এই অল্টারনেটরের রোটরে সাপ্লাই দাও ব্রাশ স্লিপ রিং দিয়ে, তাহলেই তো ইলেকট্রোম্যাগনেট তৈরি হয়ে যাবে। তার মানে আমরা একটা সেপারেট একটা ডিসি মেশিন আমাদের প্রয়োজন পড়বে, সেখান থেকে আমরা ব্রাশ স্লিপ রিং এর মাধ্যমে পাওয়ার সাপ্লাই দিব। এটা একটা। এ পদ্ধতিতে একটা অসুবিধা যেটা কিছুক্ষণ আগেও বললাম, ওই যে ব্রাশ আর স্লিপ রিং এগুলো পাওয়ার বেশি হলে, কারেন্ট বেশি হলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কাজে রোটরে এসি মেশিনের রোটরে ডিসি পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য ওই ভিন্ন ডিসি মেশিন ব্যবহার না করে একটা কাজ করা যায় না, যে এসি মেশিনের শ্যাফটেই আমি একটা ডিসি মেশিন বসাই দিলাম, একটা মেশিন বসাই দিলাম যেটা ডিসি কারেন্ট দিবে। রোটর যেটা ঘুরছিল ওর সঙ্গেই আর একটা মেশিন বসাই দিলাম, ওর উপরেই ওই রোটরের যে স্ট্রাকচার আছে সেই রোটরের স্ট্রাকচারের উপরেই আরেকটা স্ট্রাকচার বসাই দিলাম। একটু এই যে এখানে বোঝা যাবে কিনা, আমি কতখানি বোঝা যাবে জানি না। এই যে এটা হলো তোমার মূল রোটর, অল্টারনেটরের রোটর, আর একে ডিসি পাওয়ার দেওয়ার জন্য এই যে একটা মেশিন এখানে বসানো আছে, এ ডিসি পাওয়ার দিবে একে।
একে বসানো আছে ওই একই শ্যাফটের উপরে, দেখো এই যে শ্যাফটটা, এই শ্যাফটের উপরে রোটরও আছে, আবার এই ডিসি মেশিনটাও আছে। কাজে এই যে যেমন এখানে দেখা, সরি সরি সরি, এই যে যেমন এখানে দেখাচ্ছিলাম, এটা হলো রোটর, আর অন্য আরেকটা ডিসি মেশিন থেকে তার নিয়ে এসে এই যে স্লিপ রিং এর উপরে যে ব্রাশ বসে পাওয়ার সাপ্লাই দিচ্ছিলাম, এটা একটা পদ্ধতি। আরেকটা হলো এই যে ওই মেশিনটার উপরেই একটা ডিসি মেশিন বসায় দেওয়া। এই ক্ষেত্রে ব্রাশ লাগে না, সেই জন্য এখানে ব্রাশলেস এক্সাইটার বলে এগুলোকে, ব্রাশলেস এক্সাইটার। কিন্তু এই ক্ষেত্রে ব্রাশ লাগে, কাজে এগুলো হচ্ছে ব্রাশ থাকবে, স্লিপ রিং থাকবে, ব্রাশ থাকবে, যেটা আসলে অতিরিক্ত একটা জায়গাও দরকার পড়ে মেশিনে, ডিসি মেশিনের জন্য, এটার একটা ব্যাপার আছে। আবার এই যেটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এটা একটা ব্যাপার আছে। এটা থেকে এই পদ্ধতিটা সোজা, একটা ডিসি মেশিন ওই সেম মেশিনের ওই শ্যাফটের উপরে বসাই দেব, তাহলে হয়ে গেল। তবে যেটা বসানো হয় সেটা ডাইরেক্ট ডিসি মেশিন নয়, সেটা আস্তে আস্তে আসতেছি। এই ক্ষেত্রে ওই শ্যাফটের উপরে যে মেশিনটা বসানো হয় সেটা মূলত এসি মেশিন বসানো হয়, অল্টারনেটর। এখানেও একটা অল্টারনেটর বসানো হয়। এটা যেটা দেখাচ্ছিলাম এটা আরেকটা অল্টারনেটর, তবে এর সঙ্গে অতিরিক্ত আর কিছু জিনিস আছে, যোগ হয়ে আছে। আমার ডিসি, আমরা এসি ভোল্টেজ তৈরি করি, তাকে ডিসি বানানো যায়, যায় না? এসি ভোল্টেজকে ডিসি বানানো যায় না? যায় স্যার। জি স্যার। ইন্টারমিডিয়েট থেকে পড়ে আসার কথা না? রেকটিফায়ার সার্কিট, জি স্যার। পিএন জাংশন ডায়োড দিলে এসি ভোল্টেজকে তুমি ডিসি ভোল্টেজে তৈরি করতে পারো। তো সেই ডিভাইস গুলো ব্যবহার করে এই যে এসি ভোল্টেজ তৈরি করে সেটাকে ডিসি ভোল্টেজ তৈরি করে এর রোটরে সাপ্লাই দেওয়া হয়, আর কিছুই না, ব্রাশলেসে। তো দুইটা পদ্ধতি, একটা সরাসরি ভিন্ন একটা ডিসি মেশিন থেকে স্লিপ রিং, ব্রাশ এগুলোর মাধ্যমে পাওয়ার সাপ্লাই দিব, আর একটা হচ্ছে ওই মেশিনের শ্যাফটের উপরেই একটা ডিসি পাওয়ার একটা ব্যবস্থা করব। এই দুই ভাবে। তো আমরা পরেরটাই বেশি গুরুত্বপূর্ণ এবং এটা খুব ইকোনমিক প্লাস ইফিশিয়েন্ট, সেজন্য আমরা এর কথা বলবো না, আর এবার এর কথা বলবো। আচ্ছা, সামান্য কয়েক মিনিট আছে। তো এটাকে বলছিলাম স্লিপ রিং, ওই যে ওইটা বলছিলাম স্লিপ রিং আর ব্রাশ, ওইখানে আমরা, আচ্ছা ভোল্টেজও ওখানে ড্রপ হয়, এটাও কিন্তু আরেকটা ওই স্লিপ রিং আর ব্রাশ যে সিস্টেম, ওখানে আরেকটা অসুবিধা, এখানে একটা ভোল্টেজ নষ্ট হয়, আবার এখানে পাওয়ার যাওয়ার জন্য, কারেন্ট যাওয়ার জন্য পাওয়ার লস হয়, ওর ফলে গরম হয়, হিট তৈরি হয় আর কি, এনার্জি নষ্ট হয়। এগুলো একটা আরো একটা অসুবিধা, ওই যে সেপারেট ডিসি মেশিন থেকে ব্রাশ আর স্লিপ রিং দিয়ে পাওয়ার সাপ্লাই দেওয়া। যাই হোক, এই ব্রাশলেস এক্সাইটার নিয়ে কথা বলছি। ব্রাশলেস এক্সাইটারটা কি জিনিস? এটাও একটা এসি জেনারেটর, মানে এটাও একটা অল্টারনেটর, তবে কনস্ট্রাকশনে একটু তফাৎ আছে। হ্যাঁ, আমরা অল্টারনেটর কিভাবে তৈরি করি? স্টেটর হচ্ছে স্থির থাকে, তাতে ভোল্টেজ তৈরি করা, যেগুলো কন্ডাক্টরে ভোল্টেজ তৈরি করা লাগে সেগুলো ওই স্থির অংশে রাখা হয়, আর রোটর হচ্ছে ওখানে ইলেকট্রোম্যাগনেট তৈরি করা হয়, রোটরটা ঘোরে। এটা হলো জেনারেল অল্টারনেটর। আর এই যে এক্সাইটার হিসাবে যে অল্টারনেটর বা এই যে এসি জেনারেটর বলছি, এটার কনস্ট্রাকশন উল্টা, অর্থাৎ ফিল্ড যেটা সেটা স্থির থাকবে, আর কন্ডাক্টরটাই ঘুরবে, ডিসি মেশিনের মতো আর কি। তোমরা তো জানো ডিসি মেশিনটা মূলত এসি ভোল্টেজ তৈরি করে, তাই না? ডিসি মেশিন আউটপুট যেটা রোটর থেকে যে আউটপুট পাওয়া যায় সেটাকে ব্রাশের মাধ্যমে, এই যদি আমরা কমিউটেটরে যদি না দিই, তাহলে তো কমিউটেটরের আগে তো আমরা এসি ভোল্টেজই পাই, ঠিক আছে না? কাজেই এইটা হচ্ছে সেই ডিসি মেশিন উইদাউট এই তোমার ইয়েটা আর কি, কি বলে কমিউটেটর। সেটা ওখান থেকে কমিউটেটরের পরিবর্তে ওখানে কি করা হয়, ওখানে রেকটিফায়ার ব্যবহার করে, রেকটিফায়ার ওই জেনারেটর থেকে পাওয়ার, এসি পাওয়ার নিয়ে ওটাকে রেকটিফাই করে তারপরে অল্টারনেটরে সাপ্লাই দেওয়া হয়। এটা সহজ বুদ্ধি। অনেক সময় আমরা এখানে ইলেকট্রোম্যাগনেট ব্যবহার না করে এই পার্মানেন্ট ম্যাগনেটও ব্যবহার করা হয় রোটরে, কিন্তু আগেও বলেছি পার্মানেন্ট ম্যাগনেটে পাওয়ার
আসলে কম তৈরি করতে পারবে, ওটা বেশি পাওয়ার দিতে পারে না, বেশি ফ্লাক্স দিতে পারে না, কাজে ওটা খুব একটা ইকোনমিক হবে না। ছোট মেশিন হলে হবে, আদারওয়াইজ হবে না। তো এই যে ওই ব্রাশ এক্সাইটারটা আমি এখানে দেখালাম, এটা হলো মেশিনের দুটো অংশ দেখাচ্ছে। এখানে ঠিক মেশিনটা নাই, আমরা দুটো ভাগে ভাগ করছি। আমরা একটা মেশিন হচ্ছে স্টেটর পার্ট, একটা রোটর পার্ট। মানে এই ডটেড লাইনের নিচের যে অংশ যেটা, সেটা হচ্ছে যে জিনিসই থাক না কেন এটা স্থির, আর এইটা হলো ঘূর্ণীয়মান জিনিস। হ্যাঁ, আমরা এটাও ব্যবহার করে থাকি, এটা বেশি ব্যবহার করা হয় না। স্টেটর মানে স্থির অবস্থায় 3 ফেজ পাওয়ার থেকে রেকটিফায়ার ব্যবহার করে আমরা ডিসি পাওয়ার ব্যবহার করি। তারপরে এইটা এই ডিসি পাওয়ারকে কাট করে এই যে এসি পাওয়ার তৈরি করা হয়। রোটরটা ঘুরছে, মানে ইলেকট্রোম্যাগনেট স্থির, কন্ডাক্টর ঘুরছে, এই ভোল্টেজ তৈরি হলো। এটাকে এই রেকটিফায়ার সার্কিটের মধ্যে দিয়ে, এটা 3 ফেজ রেকটিফায়ার আর কি, তোমরা যেহেতু এখনো বোধহয় পড়োনি 3 ফেজ রেকটিফায়ার, এটা পরে পড়ানো হবে, অন্য কোর্স আছে তোমাদের। 3 ফেজ পাওয়ার এখান থেকে নিবা, নিয়ে এটাকে 3 ফেজ পাওয়ার নিয়ে রেকটিফায়ার কাজ করবা, কাজ করে এখানে সিঙ্গেল ফেজ পাওয়ার তৈরি করা যায়। এটাকে ওই যে মূল যে অল্টারনেটর তার ফিল্ডে সাপ্লাই দিলাম, দিলে এটা তো ঘুরছে, এটাও ঘুরবে, এটাও ঘুরবে, এটাও ঘুরবে, তিনটাই ঘুরবে, রোড শ্যাফটের উপরে আছে। এইটা ঘুরার ফলে এইখানকার ফিল্ডের জন্য এখানে ফ্লাক্স তৈরি হবে, এই ফ্লাক্সকে কারেন্ট তৈরি হবে, এই কারেন্টকে নিয়ে এখানে রেকটিফায়ার ভোল্টেজ তৈরি হবে, সিঙ্গেল ফেজ ভোল্টেজ তৈরি হবে করে মূল সিনক্রোনাস মেশিনের ফিল্ডে তুমি সাপ্লাই দিলা, দিলে ইলেকট্রোম্যাগনেট তৈরি হলো। এই ইলেকট্রোম্যাগনেট ঘুরবে, ঘুরলে এসি মেশিনের স্টেটরে ভোল্টেজ তৈরি হবে, 3 ফেজ ভোল্টেজ। এটা ওয়াই কানেকশন দেওয়া আছে বোঝানোর জন্য, এখান থেকে তুমি আউটপুট পাওয়ার নিবা। এই একটা পদ্ধতি, এই একটা পদ্ধতি। এখানে একটা অল্টারনেটর ছিল, তার থেকে 3 ফেজ পাওয়ার নিয়ে রেকটিফায়ার নিয়ে এই মেশিনের ফিল্ড এখানে তৈরি করলা, স্থির রোটেটিং রোটর, এভাবে এখানে করা হলো। আর আরেকটা হলো না, মেশিনের উপরই মেশিনটাকে রাখবো, আরেকটা সাইড, এটা পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে দেখানো আছে, আর কিছু না, পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে দেখানো আছে। আর এটা ছাড়া পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে যদি না করো, তাহলে কি ওই যে তোমার একটা যে অল্টারনেটর গুলো আমরা তৈরি করছি, সেই অল্টারনেটরই মনে করো, তার থেকে 3 ফেজ পাওয়ার নিলাম, রেকটিফাই করলাম, করে ডিসি পাওয়ার তৈরি করলাম, করে ওই যে একটা এসি মেশিনের যেটা স্টেটর বলছি, সেটা কি এখন ফিল্ড মনে করব, সেটা স্থির রাখলাম। এখান থেকে ফিল্ড স্থির, এটা ঘুরছে, কাজে কন্ডাক্টর কাট করবে ভোল্টেজ ফ্লাক্সকে, করে এখানে 3 ফেজ পাওয়ার পাওয়া যাবে। সেই 3 ফেজ পাওয়ারকে আবার রেকটিফায়ার করলাম, করে ডিসি পাওয়ার তৈরি করলাম, মেন ফিল্ডে সাপ্লাই দিলাম অল্টারনেটরে, তারপর এটা ঘুরছে, ফ্লাক্স ঘুরছে, এখানে 3 ফেজ পাওয়ার তৈরি হবে। এই দুটো পদ্ধতি, এটা আর এটার মধ্যে একটু তফাৎ আছে গঠনগত, আর কিছুই না। খেয়াল করে দেখো যে এইটা এখানে আর এটা এখানে, নাকি এটা এখানে এটা এখানে। এটার বেলায় দেখানো হয়েছে যে কন্ডাক্টর গুলো ঘুরছে আর ফিল্ড গ্রাউন্ডে আছে, স্থির অবস্থায় আছে। এখানেও দেখো, খেয়াল করো, এখানে এইখানে আসলে ওই জিনিসটা এখানে আসছে, এখানেও কন্ডাক্টর ঘুরছে, ফিল্ডটা গ্রাউন্ডে রাখা আছে। তফাৎ এখানে একটা ভিন্ন একটা অল্টারনেটর ব্যবহার করা হয়েছে, আর এইখানে ওই একই শ্যাফটের উপরে আরেকটা ছোট অল্টারনেটর তৈরি করা হয়েছে। তফাৎ শুধু এইটা, এটার বেলায় একটা অল্টারনেটর গ্রাউন্ডে ছিল, আর এটার বেলায় একটা ছোট অল্টারনেটর যেটা ওই একই মেশিনের শ্যাফটের উপরে লাগানো আছে, আর কিছুই না। এভাবে ডিসি পাওয়ার সাপ্লাই দেওয়া হয়। ডিটেলস আরো ভালো মানে এখানে যা বললাম বই পড়ার চেষ্টা করবা, তাহলে আরো ভালো বুঝতে পারবা। না বুঝতে পারলে পরে আমার কাছে বলবা, স্যার এই অংশটা বুঝলাম না, বা এখানে তুমি আমাকে পোস্ট করবা যে স্যার এই অংশ বুঝিনি। আমার মনে হয় আজকে এখানেই থাক, আমরা ফ্রিকোয়েন্সি এটা আমরা পরে বলবো, আগামী ক্লাসে বলবো।